নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ বাক্য পাঠ করলেন শাহরিয়ার রহমান। আমরা 24 চ্যানেলটি সরাসরি তার সাথে কথা বলবো। স্যার, এই স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে আপনার কেমন লাগছে? যদি অনুভূতি আমাদের সাথে প্রকাশ করতেন। জি, আসলে জনগণ আমাকে সঠিক পেয়েছে বলেই আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি। জনগণ যদি আমার পাশে না থাকতো তাহলে আমার মতো একটা ছেলে রাষ্ট্রপতি হতে পারতো না। আর খুব ভালো লাগছে, যেটার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা আপনাকে একটা আপনার পার্সোনাল প্রশ্ন করতে চাই। আশা করি আপনি আমাদের কথাটার উত্তর দেবেন। আপনি সবার সামনে আসতে চাচ্ছেন না কেন? আপনি এভাবে মাস্ক করে আছেন কেন? আমরা আপনার ফেস দেখতে চাই। আপনি কেন কিছু হাতে গোনা মানুষ ছাড়া কাউকে আপনার চেহারা দেখান না? আসলে আমি কে, কি আমার পরিচয়, এগুলো না দেখে আপনারা আমার কাজগুলো দেখে আমাকে চিনবেন। আমি এটাই আপনাদের কাছে আশা করছি। আমাকে দেখতে হবে আমি কে, এগুলো দেখা লাগবে না। আমার উপর যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো আমি সঠিকভাবে পালন করছি কি না, সঠিকভাবে এগুলোর রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না আমার দ্বারা, এটা দেখলেই হবে। আশা করি বুঝতে পেরেছেন আমি কে, আমার স্ট্যাটাস, এগুলো দেখা লাগবে না। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। তবে স্যার, আপনাকে দেখার জন্য অনেকেই পাগল হয়ে আছেন। অধীর আগ্রহ হয়ে বসে আছে আপনাকে দেখবে বলে। আপনি তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলবেন? আমরা সকলেই আপনাকে দেখার জন্যে উদ্বিগ্ন হয়ে আছি। এটা হাসির কথা ছাড়া আর কোনো কিছুই না। যাক, অনেক কথা হলো। আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আরও সামনে ভালো ভালো কাজ উপহার দিতে পারি, দেশের মানুষের পাশে থাকতে পারি। তারপর আমি সাংবাদিক সম্মেলন শেষ করে চলে আসলাম বঙ্গভবনে। বঙ্গভবনে আসার পরে আমি ওখানে কিছু মন্ত্রীদের সঙ্গে দেখা করলাম, ওদের সঙ্গে কথা বললাম। আর এইভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে যায়। সকল কাজ শেষ করে আমি বিকেলবেলা আমার নিজস্ব বাসায় ফিরলাম। বাসায় ফেরার পর ফ্রেশ হয়ে খালাকে বললাম কফি খাওয়ার জন্য। আর কিছুক্ষণ পরেই খালা কফি নিয়ে আসলো। কফি নিয়ে আসার পর তখন খালা আমাকে বলতে লাগলো, কি ব্যাপার শাহরিয়ার, তুই আজকে এত সুন্দর করে কথা বলছিস যে আমার গর্ভে বুকটা ভরে গেছে। আমি এখন নিজেকে নিয়ে আর কোনো চিন্তা করি না। আমি যাকে যত্ন করে এ পর্যন্ত এনেছি সে দেশের মানুষের কাজে লাগতে পেরেছি, এটাই অনেক। খালা, তুমি যে কি বলছো না, তুমি তো আমার মা, তুমি আমার বাবা। তুমি ছাড়া কি আছে বলো? ছোটবেলায় যখন মা বাবা আমাকে রেখে উপরে চলে গিয়েছে তখন থেকেই তুমি আমাকে মানুষ করেছো। তখন আমার বয়স কত হবে? জোর 10 বছর। 10 বছর বয়স থেকে আমাকে লালন পালন করেছো। আমার সব কিছু তোমাকে ঘিরে। তোমার জন্য আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আজকে আমি এই বাংলাদেশের রাষ্ট্রপতি, এটা শুধু তোমার কারণেই। এত করে বলি যে এত কফি খাবি না, তবু কেন এত কফি খাচ্ছিস আমি বুঝি না। ছোটবেলা থেকেই এত কফি খাওয়ার অভ্যাস আর ছাড়াতে পারলাম না। এই বলে খালা চলে গেল। আপনারা হয়তো কিছুটা বুঝতে পেরেছেন। আসলে খালা আমাকে 10 বছর বয়স থেকেই মানুষ করেছে। আমার বাবা যথেষ্ট পরিমাণে সম্পত্তি রেখে গিয়েছিল, কিন্তু আমাকে দেখাশোনা করার জন্য মানুষজন কেউই ছিল না। শুধুমাত্র আপন বলতে এই খালাই ছিল। হ্যাঁ, খালা আমাকে না বলার জন্য বলেছিল, কিন্তু আমার একটা কথাই ছিল, জীবনে মা একজনকে বলেই চিনেছি, সেটা হলো আমার নিজের মা। আমার নিজের মাকে ছাড়া অন্য কাউকে মা, এটা আমাকে মেরে ফেললেও হবে না। জানি না এটা কেন ছোটবেলা থেকেই। তবে কেউ হিংসে করতে পারে, আবার কেউ আমাকে খারাপ ভাবতেও পারে, কিন্তু আমার তো একটা কথার মধ্যেই সীমাবদ্ধ। তবে দেশের ব্যাপারটা অন্য ক্ষেত্রে। আমি কফি খাচ্ছিলাম আর তখনই আমার ফোনটা হঠাৎ করে বেজে উঠল। মোবাইলটা হাতে নিয়ে দেখতে পেলাম আমার বন্ধু রাফি কল দিয়েছে। রাফি আমাকে কল দিয়ে অপাস থেকে বলতে লাগলো, দোস্ত, একটা সুখবর রয়েছে। আমার নীলার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। তুই কিন্তু আমার বিয়েতে অবশ্যই আসবি। আর বিয়েটা তো অবশ্যই গ্রামে হবে। তুই তো ভালো করেই জানতি, কারণ বাবা আমাকে গ্রাম থেকেই আমাদের বিয়েটা দিবে। আসলে ওখানেই সকল আত্মীয় স্বজন আছে, সেজন্য ঢাকা শহরে বিয়ে শাদী অনেক খেয়েছি, কিন্তু আমারও ইচ্ছে ছিল যে গ্রামে গিয়ে সুন্দর পরিবেশে বিয়ে করব। তুই কোনো চিন্তা করিস না, আমি পাশে আছি তোর। কিন্তু তোর বিয়েতে থাকতে পারবো কি না সেটাই তো বুঝতে পারছি না। বুঝতে পারছিস তো?
আমার হাতে অনেক দায়িত্ব, কত কাজ। এগুলো রেখে গ্রামে বিয়ে খেতে গেলে কেমন দেখা যায় বল? আমি তোর কাছ থেকে না কথার উত্তর শুনতে চাইনি। আমি তোকে এমনিতেই ফোন দিয়েছি। তুই বিয়েতে থাকতে পারবি কিনা সেটা আমার এখন জানার প্রয়োজন নেই। তবে তোকে যদি আমি বিয়েতে না পাই তাহলে তোর খবর আছে, বলে দিলাম। তোর সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ করে দেব। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি কোনো না কোনোভাবে ম্যানেজ করে একদিন আগে চলে যাব, তাহলেই তো হবে। আপাতত তুই তোর ফ্যামিলিকে নিয়ে গ্রামে চলে যা। মানে কি, আমি আমার ফ্যামিলিকে নিয়ে কালকে গ্রামে যাচ্ছি আর আমার সঙ্গে তুইও যাচ্ছিস? এর উপর কোনো কথা হবে না। আমার সঙ্গে তুই যাবি মানে যাবি। আর বিয়ের এখনও 3-4 দিন বাকি আছে, আর এই 3-4 দিন তুই গ্রামে কাটাবি। তুই তো কখনো গ্রামে কাটাসনি, আর গ্রাম কেমন তুই তো ভালো করেই জানিস না। তাই গ্রামও দেখা হবে আর আমার বিয়েতেও কত কাজ, এগুলো তোর করতে হবে। আমি আর কোনো কথা বললাম না, কারণ আমি খুব ভালো করেই জানি রাফিকে কথাগুলো বললে কোনো লাভ হবে না। রাফি যেটা বলবে সেটাই করবে। তারপরে রাফির সঙ্গে কিছু কথা বলে কলটা কেটে দিলাম। কল কেটে দিয়ে আমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে কল দিলাম। কল দেওয়ার পরে আমি সব কিছুই বললাম। সব কিছু শোনার পর সে আমাকে বলতে লাগলো, স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু সামলে নিতে পারবো। আর এমনিতেও হাতে কিছু কাজ ছিল, তবে সেগুলো আমি নিজেই কমপ্লিট করতে পারবো। আর যখন প্রয়োজন হবে তখন আপনাকে সব কিছু জানিয়ে দেব, আপনি নিশ্চিন্তে যান। রাহাত সাহেব, অবশ্যই কোনো কাজ করার আগে আমাকে জানিয়ে করবেন। আমাকে না জানিয়ে কোনো সাইন করবেন না, আর কোনো মিটিংয়ের মধ্যেও অ্যাটেন্ড করবেন না, বুঝতে পেরেছেন? এই বলে আমি কল কেটে দিলাম। কল কেটে দেওয়ার পর যথারীতি আমি পরের দিন সকালবেলা আমাকে গাড়িতে করে নামিয়ে দেওয়া হলো রাফির বাসার সামনে। রাফির বাসার সামনে নামার পর আমার ড্রাইভারকে বললাম গাড়ি নিয়ে চলে যাওয়ার জন্য। আমি রাফির বাসার সামনে দাঁড়িয়ে আছি। একটু পরেই রাফির মা বাবা তার বোনের সঙ্গে নেমে আসলো, আর আমাকে দেখে রাফি এগিয়ে এসে বলতে লাগলো, কি ব্যাপার, আপনার মতো একজন লোক আর এই অবস্থায় দাঁড়িয়ে আছে? এটা তো বিশ্বাস করা যাচ্ছে না। কোনো সিকিউরিটি নেই, কোনো কিছুই নেই, তারপর আবার এমন হাবলার মতো দাঁড়িয়ে আছে ছেলেটা। এটা কি মেনে নেওয়া যায়? দোস্ত প্লিজ, অন্ততপক্ষে আমার এই পরিচয়টা কাউকে দিস না, এমনকি তোর মা বাবা বোন কাউকেই দিস না। ওরা তো আমাকে তেমনভাবে চিনে না, তাই না? তাই আমিও চাই না আমাকে অন্যভাবে চিনে ফেলুক। আমার কাজে সমস্যা হবে, তাই তো এমন ছদ্মবেশে নিয়েছি। ঠিক আছে, কি আর করা। তবে তোকে দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না যে তুই রাষ্ট্রপতি। বোঝার কোনো উপায় নেই, তোকে কেউই চিনতে পারবে না। সেই হয়েছে ছদ্মবেশটা। তবে এরকম গরিবের ছদ্মবেশ কেন নিলি? কারণ কিছু কিছু মানুষের মুখোশগুলো কাছ থেকে দেখার জন্য। কারণ গরিব বা খ্যাত টাইপের না হলে তো আর মানুষগুলোর আসল চরিত্রটা জানতে পারবো না। জানি না ভাই, তোর মাথায় কি চলে। ঠিক আছে, গাড়িতে উঠে আয়, তোর সাথে মা বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। তারপরে আমি আমার মা বাবার সঙ্গে তার পরিচয় করিয়ে দিলাম। এমনিতেই ওর কথা মা বাবা অনেক আগে থেকে জানতো, কিন্তু কখনো দেখা হয়নি তার সঙ্গে। তারপর আমরা সকলেই গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে পড়ার পর গাড়িটা তার আপন গতিতে চলতে শুরু করলো। এদিকে আমি রাফির সঙ্গে পিছনে বসে আছি। রাফির পাশে তার বোন বসে আছে। রাফির বোনের নাম মেঘলা। মেঘলা আমাকে অনেক আগে থেকেই চিনে, আমি খুব ভালো করেই তাকে চিনি। মেঘলা তখন আমাকে বলতে লাগলো, তা ভাইয়া, এবার তো রাফি ভাইয়ার কাজটা হয়ে গেল, এবার আপনার কাজটা কবে হবে? বিয়ে শাদী কি করবেন না, নাকি এভাবেই থাকবেন? আমার মতো ছেলেকে আবার কে বিয়ে করবে? আমার তো তেমন কেউ নেই, আর কোনো কিছুই নেই। এরকম একটা গরিব খ্যাতমার্কা ছেলেকে কেউ বিয়ে করবে তোমার মনে হয়? আপনি কেন এসব বলছেন? আর ভালোবাসা, বিয়ে শাদী এসব কিছু তো আর টাকা পয়সা, কার কি আছে না আছে এগুলো দেখে হয় না। মানুষটা ভালো হলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। সেটা বুঝতে পারছি, কিন্তু বাস্তবতাটা অনেক কঠিন। আমার মতো এতিম ছেলেকে কেউ বিয়ে করবে তোমার মনে হয়? কখনোই করবে না, আমি এটা শিওর। তাই যতদিন পর্যন্ত বাঁচি এইভাবে একাই বাঁচতে চাই। একটা কথা খুব ভালো করে জেনে রাখবেন, সেটা হলো মানুষ কখনো একা বাঁচতে পারে না। জীবনে চলার পথে তার সঙ্গীর প্রয়োজন হবেই। আপনার জীবনেও আসবে, হয়তো কিছু সময় লাগতে পারে, তবে দেরিতে হলেও আসবে। ধৈর্য ধরবেন। হয়েছে, তোকে আর এত পাকনা ফাকনা কথা বলতে হবে না। অনেক বেশি পেকে গেছিস, তাই না? মনে হয় ভালোবাসার ওপর তুই পিএইচডি করেই রেখেছিস।
রাফির কথায় মেঘলা আর কোনো কথা বলল না। আমি এদিকে চুপচাপ মোবাইল টিপছিলাম, মোবাইলের মধ্যেই মনোযোগ ছিল। হঠাৎ করে দেখতে পেলাম মেঘলা আমার দিকে কেমন যেন বারবার আর চোখে তাকাচ্ছে। কিছু দূর যাওয়ার পরেই গাড়িটা খাবারের জন্য দাঁড়ালো একটা রেস্টুরেন্টের সামনে। রেস্টুরেন্টের ভিতরে চলে গেল সবাই। আমি যখনই ঢুকতে যাব তখনই কেউ একজন আমাকে বাধা দেয়। দেখতে পেলাম সিকিউরিটি গার্ড তখন আমাকে দেখে বলতে লাগলো, কী রে, তোর ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুই ড্রাইভার মতো থাক, ওখানকার বসে থাক। ওর ভিতরে যাওয়ার কোনো অনুমতি নেই, এখানে শুধুমাত্র বড় লোকরাই যেতে পারে। এই তোমার সাহস তো কম না? তুমি কাকে সিকিউরিটি গার্ড বলছো? ও আমার ফ্রেন্ড, ও আমার সঙ্গে এসেছে, তোমার আটকানোর সাহস কি করে হয়? সরি স্যার, আসলে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি আসলে ভেবেছিলাম উনি আপনাদের ড্রাইভার, পোশাক দেখে এমনটাই মনে হয়েছে আর কি। রাফি আর কোনো কথা বলল না। আমিও ভিতরে চলে আসলাম। ভিতরে এসে খাওয়া দাওয়া শেষ করলাম। গাড়িতে বসতে যাব তখনই হলো আরেক বিপত্তি, কারণ মেঘলা আমার পাশে বসেছে, রাফি সামনে বসেছে। আমি কোনো কিছু বলতেও পারছি না। অতঃপর গাড়ি ছেড়ে দিল। মেঘলা আমার গায়ের উপর ঢলে পড়েছে, কোনো কিছু বলতেও পারছি না। তখন মেঘলা বলতে লাগলো, আচ্ছা ভাইয়া, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? আসলে আমাদের গ্রামের এই রাস্তা অনেক ভাঙা, এই রাস্তা ছাড়া অন্য রাস্তা দিয়ে যাওয়া যায় না। ও আচ্ছা, সমস্যা নেই, এগুলোর অভ্যাস আছে আমার। আচ্ছা, তোমাদের গ্রামে মনে হয় অনেক কিছু আছে, তাই না? না মানে বলতে চাচ্ছি গ্রামের অর্ধেকটাই তোমাদেরই। আরে ভাইয়া, কি যে বলেন আপনি! তবে গ্রামে বাবাকে খুব সম্মান করে, গ্রামের মানুষগুলো বাবাকে অনেক ভালোবাসে, আপনি গেলেই দেখতে পারবেন। আচ্ছা, হঠাৎ করে তোমাদের ঢাকা থেকে গ্রামে বিয়েটা হওয়ার কেন দরকার ছিল বলো তো? মানে ঢাকা শহরে সবাই থাকতে গ্রামে গিয়ে কেন বিয়ে? আসলে বাবা চাই ভাইয়ের বিয়েতে সকলেই যেন দাওয়াত পায়, আর এই কারণে গ্রামের মানুষ সকলেই গ্রামের বিয়েতে খেতে আসবেন। হয়তো এটাই বাবার শান্তি। আর এছাড়াও গ্রামের কত আত্মীয় স্বজন আছে, এই কারণেই গ্রামে বিয়েটা হচ্ছে। তারপর আমি আর কোনো কথা বললাম না, চুপচাপ রয়ে গেলাম। কিছুক্ষণ পর মেঘলা বারবার আমার দিকে ঢলে পড়ছিল। আমার তো মনে হচ্ছে মেঘলা ইচ্ছে করে এরকমটা করছে। তারপর এভাবেই প্রায় 5 ঘন্টা জার্নি করার পর রাফি গ্রামের বাড়ি এসে পৌঁছালাম। গ্রামের তাদের বাড়িটা দেখতে রাজপ্রাসাদের মতো, অনেক বড় একটা বাড়ি। বাড়ি থেকে কিছু মানুষ এগিয়ে আসলো আমাদের নিয়ে আসার জন্য। ওদের সবাইকে নিয়ে গেলেও আমার কাছে সবাই এসে কেমন যেন দাঁড়িয়ে আছে। আমাকে নিয়ে যেতে কেমন যেন তারা অস্বস্তি ফিল করছে। আমি বুঝতে পারছি ওরা কেন এমনটা করছে। তারপর আমি আমার নিজেই ব্যাগ নিয়ে একটা রুমে চলে আসলাম। আমাকে একটা রুম দেখিয়ে দেওয়া হলো। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বিছানা এলিয়ে দিলাম। তখনই মেঘলা চলে আসলো। মেঘলা আসার পর তখন সে আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এভাবে শুয়ে পড়েছেন যে? খাবার খাবেন না? চলুন একসঙ্গে বসে খাবার খাবো। আপনার জন্য সকলেই ওয়েট করে বসে আছে খাবার টেবিলে। মেঘলার কথায় আমি খাবার টেবিলে চলে আসলাম। খাবার টেবিলে আসার পর আমি সবার সঙ্গে গল্প করতে করতে খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়ার পরে আবারও রুমে চলে আসলাম। রুমে আসার পর আমি ফোন টিপতেছিলাম। তখনই আবারও মেঘলা চলে আসলো। মেঘলা আসার পর বলতে লাগলো, আরে ভাইয়া, আপনি তো সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এসেছেন, আবার কিশোরগঞ্জ চলেন, বাইরে থেকে ঘুরে আসি। পরে সন্ধ্যার সময় ডেকোরেশনের লোকজন আসবে, ওদের সঙ্গে কাজ করা লাগবে। না, আমি এখন যেতে পারবো না, আমার শরীরটা এখন ভালো লাগছে না, এখন একটু ঘুমানো লাগবে আমার, তুমি একাই যাও। তাছাড়া তো বাইরে অনেক মেয়েরা আছে, ওদের সঙ্গে কথা বলে গল্প করে সময় কাটবে। মেঘলার কোনো কিছু বলল না। যদিও মেঘলার ইচ্ছা ছিল আমাকে নিয়ে যাওয়ার, কিন্তু আমি যাব না, কারণ মেঘলার আবহাওয়া আমার কাছে মোটেও সুবিধার মনে হচ্ছে না। আমি কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। ঘুম থেকে উঠে দেখলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তাড়াতাড়ি করে উঠে বাইরে চলে আসলাম। বাইরে আসার পরেই যখনই আমি দরজা দিয়ে বেরোতে যাব, তখনই একজনের সঙ্গে ধাক্কা লেগে যায়। ধাক্কা লাগার পর মেয়েটা নিচে পড়ে যায়। আমি হাত বাড়িয়ে দিলাম আর তখন বললাম, আসলে আমি দেখতে পাইনি, নিন উঠে পড়ুন, এভাবে পড়ে থাকলে আপনাকে আবার কেউ দেখে নিতে পারে, তখন লজ্জায় পড়ে যাবেন। আপনি কি কানা নাকি যে দেখেন না? চোখ কি হাতে নিয়ে ঘুরেন? যেভাবে ধাক্কা মারলেন আমার কোমরটা মনে হয় ভেঙে গেল আপনার ধাক্কা দেওয়ার কারণে। আসলে আমি তাড়াহুড়ো করে যাচ্ছিলাম, আপনাকে আমি দেখতে পাইনি। আর আপনিও তো আমাকে ধাক্কা মারলেন না, আপনি কি চোখে দেখেন না?
এই যে মিস্টার, আপনার সাহস কি করে হয়? আপনি আপনার দোষ আমার ঘাড়ে দিচ্ছেন। এটা তো আপনার দোষ, আমার কোনো দোষ নেই। আমি তো আমার মতো করেই যাচ্ছিলাম। থাক, হয়েছে, এখন আর তর্ক করা লাগবে না। আপনি আগে উঠুন, আমার যাওয়া লাগবে। আপনার সঙ্গে এভাবে তর্ক করার কোনো ইচ্ছে নেই আমার। মেয়েটা আমার হাত ধরলো না, মেয়েটা আমার হাত না ধরেই উঠে পড়ল। তারপর মেয়েটা রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। আমিও মেয়েটা চলে যাওয়ার দিকেই তাকিয়ে রইলাম। মেয়েটা খুবই পুরনো জামা কাপড় পরেছে, দেখে মনে হচ্ছে ততটা বড়লোক পরিবারের মেয়ে নয়। তবে রাফির কাছ থেকে খোঁজ খবর নেওয়া লাগবে। আমি রাফিকে দেখলাম সামনেই কাজ করছিল। রাফিকে ডাক দিলাম। তখন রাফিকে দেখিয়ে বললাম, মেয়েটা কে? তখন রাফি বলল, আর বলিস না, মেয়েটার বাবা আমাদের এখানে কাজ করতো। আমাদের বাড়ি যে দেখাশোনা করে ওনার মেয়ে, কিন্তু উনি হার্ট স্ট্রোকে মারা যায় কিছুদিন আগে। আর তারপর থেকে মেয়েটা আমাদের এই বাড়ির দেখাশোনা করে। মেয়েটা অনেক অসহায় রে। সেটা দেখেই বোঝা যাচ্ছে। তবে মেয়েটাকে আমার পছন্দ হয়ে গেছে রে। পছন্দ হয়েছে বলতে তুই যেটা বুঝতে পারছিস সেটাই। আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই। এই মেয়েটাই হবে আমার জীবন সঙ্গিনী। তুই কি বলছিস? তুই কি বুঝতে পারছিস? বিয়ে একটা ছেলে খেলা না। আর মেয়েটা কি তোকে কখনো বিয়ে করবে? যদি যদি তোর আসল পরিচয় জানে। কারণ মেয়েটা বড়লোক ছেলেদেরকে একদমই ঘৃণা করে। বড়লোক মানুষ সহ্য করতে পারে না, আমি যতটুকু জানি। সেটা নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না। তুই শুধু জেনে রাখ, তোদের ভাবি হতে চলেছে। আমি তাকে ঢাকায় নিয়ে গিয়ে এমনভাবে তৈরি করব যে কেউ চিনতে পারবে না যে ও একটা সময় কাজের মেয়ে ছিল। হ্যাঁ, এটা ঠিক যে তোর ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে তুই এগুলো করতে পারবি। কিন্তু দেখ, কখনো মেয়েটাকে আবার ছেড়ে দিস না। কারণ তুই যদি একবার মেয়েটার সব কিছু দায়িত্ব নিয়ে নিয়েছো, তাহলে পরবর্তীতে মেয়েটা আর কোথাও যেতে পারবে না। তুই যদি কোথাও চলে যাস মেয়েটাকে রেখে, তাহলে কিন্তু মেয়েটার জীবনটা শেষ হয়ে যাবে। সেটা নিয়ে তোর এত ভাবতে হবে না। তুই তোর নিজেরটা নিয়ে চিন্তা কর। আর আখির গ্রামের বাড়ি এখান থেকে কত দূর হবে? এদিকে আখির বাবা আখির বিয়ে দেওয়ার ধারণা করছিল, পাশাপাশি ছেলে দেখা শুরু করে দিয়েছে। মনে হয় আমার বিয়ের পরেই আখিকে কোথাও বিয়ে দিয়ে দেবে। তাহলে কি আমি তার বাবাকে বলে বিয়েটা বন্ধ করে দেব? না, এগুলোর করার এখন প্রয়োজন নেই। আগে তোর বিয়েটা হোক। আর এই মেয়েটাকে বিয়ে দেওয়ার দায়িত্ব তো তোর বাবারই, তাই না? এটা তুই আমার উপর ছেড়ে দে, এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে গেলাম। আর দোস্ত, আজকে নীলার সঙ্গে দেখা করতে যাব তাদের গ্রামে, তোকেও নিয়ে যাব। তুই কিন্তু রাতের বেলা রেডি থাকবি। শালা বিয়ে করবি কদিন পর, তবু কেন শুধু শুধু দেখা করতে হবে? হ্যাঁ, কিছুদিন পরে তো বিয়ে করবিই। শুধু শুধু এত ঝামেলা করে কোনো লাভ নেই। আমি এতদূর পর্যন্ত যেতে পারবো না। প্লিজ দোস্ত, না করিস না। আমাকে নীলার সঙ্গে দেখা করতেই হবে। নীলাকে না দেখে আমি থাকতে পারছি না, প্লিজ। আজকে প্রায় 15 দিন হয়ে গেল ওর সঙ্গে আমার কোনো দেখা হয়নি। আমি আর কোনো কথা বললাম না, কারণ আমি জানি তাকে কোনো কিছু বলেও লাভ হবে না। শালা যেটা ভাবে একবার সেটাই করে ছাড়ে। তারপর আমিও কিছু কাজ করতে লাগলাম। কাজ করার মাঝে মাঝে আমি আখির দিকে খেয়াল করছিলাম। মেয়েটা বাড়ির সকলের খেয়াল রাখছিল, সকলের সঙ্গে হাসি মুখে কথা বলছিল। এটা আমার দেখতে অনেক বেশি ভালো লাগছে। কার কি লাগবে না লাগবে সকলে খেয়াল রাখছিল। আর তখনই আমার কাছে আসলো। আমার কাছে আসার পর তখন সে আমাকে বলতে লাগলো, আসলে আমি আপনাকে সে সময় চিনতেই পারিনি। আপনি যে রাফি ভাইয়ার বন্ধু, আমাকে ক্ষমা করে দেবেন। আপনার যদি কোনো কিছু লাগে তাহলে আমাকে বলবেন, আমি চেষ্টা করব আপনার সব কিছু এনে দেওয়ার। আচ্ছা, আপনি যে সবার খেয়াল রাখছেন সেটা না হয় ভালো কথা, কিন্তু একটাবারও কি আপনার নিজের খেয়াল রেখেছেন? আমার তো মনে হয় আপনি দুপুরে খাননি। দুপুরে না খেয়েই কাজ করেন। আপনার মুখটা শুকনো শুকনো লাগছে। সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি আপনার কথাটা। আমি আসছি। আপনার কোনো কিছু লাগলে আমাকে ডাক দিয়েন, আমি এনে দিব। এই বলে আঁখি চলে গেল। আমি আঁখিকে পিছন থেকে ডাকতে শুরু করলাম, কিন্তু আঁখি আমার কোনো কথাই পাত্তা দিল না। তারপর এভাবেই বেশ কিছুটা সময় পার হয়ে যায়। হঠাৎ করেই আঁখির হাতটা কেটে যায় তরকারি কাটার সময়, কারণ সকলেই বাইরে বসে তরকারি কাটছিল আর সেখানে আঁখিও ছিল। আঁখি তাড়াতাড়ি করে সে ভিতরে চলে যায়। ভিতরে যাওয়ার পর আমিও তার পেছনে পেছনে দৌড়ে চলে আসলাম। আসার পরে দেখতে পারলাম সে কোনো কিছু বোঝার চেষ্টা করছে।
বুঝতে পারলাম ফার্স্ট এড বক্স। আমি আমার রুম থেকে আমার ব্যাগ থেকে ব্যান্ডেজ নিয়ে এসে তার সামনে দাঁড়ালাম আর কোনো কথা ছাড়া তার হাতে ব্যান্ডেজ করতে শুরু করলাম। তখন সে আমার দিকে তাকিয়েছিল আর ব্যান্ডেজ করা শেষ হওয়ার পরে আমাকে বলতে লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। আসি ভাইয়া, আমার অনেক কাজ আছে। আরে আপনি তো অসুস্থ, আপনি এখন কি করে কাজ করবেন? আপনার আজকে কোনো কাজ করতে হবে না, আমি রাফিকে বলে দিচ্ছি। আর আপনি কোনো কাজ না করলে কেউ আপনাকে কোনো কিছু বলবে না। আরে ভাই, আপনি এসব কি বলছেন? আমি কাজ না করলে কি করে হবে? আমি যে এখানকার কাজের লোক, বাড়ির সকলের দায়িত্ব আমার। কার কি লাগবে আর না লাগবে সকল কিছু আমাকেই দেখা লাগবে। আর এখন তো রাফি ভাইয়ার বিয়ে, আর এখন দায়িত্বটা আরও অনেক বেশি। কিন্তু আপনারা এইভাবে হাত কাটা নিয়ে কাজ করতে পারবেন না। আর একটা কথা যেটা না বললেই না, আমি আপনাকে আপনি করে বলতে পারছি না, তুমি করে বলি, ঠিক আছে? সেটা ঠিক আছে, কিন্তু আপনি আমাকে ছাড়ুন, না হলে কিন্তু আমি চিৎকার করব। আপনার ব্যবহার কিন্তু আমার কাছে মোটেও ভালো লাগছে না। আপনি মানুষ ভালো না। আমি মানুষ ভালো কি না সেটা এখন আমার তোমাকে চেনানো লাগবে না। তুমি যখন চিনবে তখন আর কোনো কিছু বলতে হবে না। আপাতত তুমি এই রুমেই থেকো, তোমার কোনো কাজ করতে হবে না। হাতের অবস্থা দেখেছো, হাতটা কতটা কেটে গেছে, আর এটা নিয়ে তুমি কাজ করতে যাচ্ছ? আঁখি আমার কথা কোনো কথাই শুনলো না। তখন আমি আমার পকেট থেকে ক্লোরোফর্ম বের করে তার নাকের মধ্যে দিলাম, আর কিছুক্ষণের মধ্যে সে অজ্ঞান হয়ে গেল। তারপর আমি তাকে রুমের মধ্যে শুয়ে দিলাম। রুমের মধ্যে শুয়ে দেওয়ার পর তখন আমি পাশে থাকা একটা চিরকুটের মধ্যে কিছু কথা লিখলাম। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। বাইরে এসে সবার সঙ্গে কাজ করতে শুরু করলাম। প্রায় 3 ঘন্টা পর আঁখির জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরে দেখতে পারলো সে শুয়ে আছে। আঁখি তখন বলতে লাগলো, কি ব্যাপার, আমি এখানে শুয়ে আছি কেন? আমাকে তো কাজ করা লাগবে। আমি কি করে এখানে শুয়ে থাকলাম? আমার তো কোনো কিছুই মনে পড়ছে না। হঠাৎ করে আমার পাশে থাকা একটা চিরকুটের মধ্যে চোখ পড়লো। তখন মনে পড়ে গেল আমাকে উনি কোনো একটা স্প্রে করেছিল, আর সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে যাই। আমি পাশে থাকা একটা চিরকুট হাতে নিলাম আর সেটা পড়তে শুরু করলাম। সেটাতে লেখা, আসলে এটা ছাড়া আমার কাছে কোনো কিছু করার ছিল না। তুমি অনেক অসুস্থ ছিলে আর তোমার হাতটা অনেকটা কেটে গিয়েছিল। তোমার রেস্ট করার অনেক প্রয়োজন ছিল, তাই তোমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আঁখি চিরকুট পড়ে কি বলবে আসলে সেটাই বুঝতে পারছে না। আঁখি তখন মনে মনে বলতে লাগলো, লোকটাকে কি আমি ভালো নাকি খারাপ বলবো কোনো কিছু বুঝতে পারছি না। আমাকে নিয়ে হঠাৎ করে পড়ে আছে কেন? ধুর, আমার এসব ভালো লাগে না। তবে হাত অনেকটাই কেটে গেছে, এটা নিয়ে আমি কি করে কাজ করব? ব্যথায় তো উঠতেই পারছি না আমি। তবুও বাইরে আসলাম। বাইরে আসার পরে দেখতে পারলাম সকলেই ঘুমিয়ে গিয়েছে, আর রাত তখন প্রায় 1টা বাজে। কিন্তু এ সময় ওষুধ কোথা থেকে পাবো? হাতের ব্যথায় যে আমার পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি ব্যথায় ছটফট করছিলাম, আর হঠাৎ করে কোথা থেকে আমার সামনে উনি এসে দাঁড়ালেন। উনি দাঁড়ানোর পরে আমাকে বলতে লাগলো, আমি খুব ভালো করেই বুঝতে পারছি তোমার হাতের ব্যথাটা অনেক বেড়ে গেছে, আর এই কারণেই তুমি উঠে পড়েছো। কোনো সমস্যা নেই, আমার কাছে ব্যথার ট্যাবলেট আছে। এই ট্যাবলেটটা খাও, কিছুক্ষণের মধ্যেই ব্যথা কমে যাবে। আঁখি কোনো কথা না বলে ব্যথার ওষুধ নিয়ে চলে গেল রুমে। রুমে চলে যাওয়ার পর আমি বাইরে চেয়ারের মধ্যে বসে মোবাইল চিপছিলাম। হঠাৎ করে আমার ম্যানেজার রাহাত আমাকে কল দিল। রাহাত আমাকে কল দেওয়ার পর ওপাশ থেকে বলতে লাগলো, স্যার, অনেক খারাপ একটা খবর আছে। সেটা হলো এই ভার্সিটিতে 7 জন শিক্ষককে হত্যা করা হয়েছে, এবং এই হত্যাগুলো কে করেছে, কী কারণে করেছে, কোনো কিছুই এখন পর্যন্ত জানা যায়নি। এবং আরও 10 জন মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে, আর তার মধ্যে 2 জনকে ধর্ষণ করে ভার্সিটির মধ্যে রেখে দেওয়া হয়েছে খুবই বাজেভাবে। সাংবাদিকরা এটা নিয়ে বাজে নিউজ তৈরি করছে। এই ভার্সিটিতে আপনি প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন, আর এ কারণেই সকলেই আপনাকেও নিয়ে কথা বলছে। ঠিক আছে, আমি রাখছি। বিষয়টা আমি খুব ভালোভাবে দেখছি। তোমার কাজ তুমি করে যাও, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোন করে জানাবে। আমি রাহাতের কলটা কেটে দিয়ে সাব্বিরকে কল দিলাম। সাব্বিরকে কল দেওয়ার পরেই সাব্বির কলটা রিসিভ করলো। সাব্বির কলটা রিসিভ করার পর ওপাশ থেকে বলতে লাগলো, স্যার, আসসালামু আলাইকুম। স্যার বলুন, আমাকে কি করতে হবে? আমি আপনার জন্য ওয়েট করে আছি। সাব্বির, অলরেডি নিউজটা শুনে ফেলেছো? কী হয়েছে ভার্সিটিতে, কোন বিষয়ে? আমি কিছু জানি না। সব কিছু খোঁজ নিয়ে আমাকে ডিটেলসে জানাবে কালকে।
বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার, আপনি কোনো টেনশন করবেন না। আমি সকালবেলা আপনাকে সব কিছু জানিয়ে দেব। তারপর আমি কল কেটে দিলাম। কল কেটে দেওয়ার পরেই আমি দেখতে পেলাম আঁখি আমার দিকে আসতে লাগলো। আঁখি আমার পাশে এসে দাঁড়িয়ে রইল। তখন আমি তাকে বললাম, রাত অনেক হয়ে গেছে, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। কালকে সকালে তো তোমাকে আবার অনেক কাজ করতে হবে। এখন না ঘুমালে শরীর খারাপ করবে তোমার। আচ্ছা, একটা কথা বলার জন্য আপনার কাছে এসেছি। আপনি আমাকে নিয়ে এত পড়ে আছেন কেন? দেখুন, আমার এসব কিন্তু মোটেও ভালো লাগছে না। কেন, কী সব ভালো লাগছে না? আর আমি তোমাকে কি করলাম? তুমি অসুস্থ, তার জন্যে তোমার একটু সাহায্য করেছি। এটা ছাড়া তো আর কোনো কিছু করি না। আর তোমাকে সাহায্য করার মতো কি আছে এখানে? দেখুন, আমি মানুষ হিসেবে তেমন ভালো নই। আমি অনেক গরিব ঘরের একটা মেয়ে। আমার আপন বলতে কেউ নেই। যদি এখানে কোনো কলঙ্কের দাগ লেগে যায় তাহলে এই বাড়ি থেকে আমাকে বের করে দেবে। তুমি বাড়ি থেকে বের হয়ে গেলে কোনো সমস্যা নেই, পরে কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। এত ভয় পেয়ে কাজ করে কেন? হ্যাঁ, আমার বাবা এই বাড়ির দীর্ঘদিন ধরে কেয়ারটেকার ছিলেন। উনি মারা যায় আর এখন আমি আছি। আমি চাই না কখনোই আমার বাবার মান সম্মানটা চলে যাক আমার কারণে। তাই আপনি আমার কাছ থেকে দূরে দূরে থাকবেন। দূরে দূরে কেন থাকবো? আমি এসব কোনো কথাই কিছু শুনবো না। আর এমন তো নয় যে আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছি বা তোমার সঙ্গে অন্য কিছু করার চেষ্টা করছি। তোমাকে জাস্ট সাহায্য করলাম, এইটুকুই। দেখুন, আমি এখনো ছোট বাচ্চা নই যে আপাকে সবকিছু ভালো করে বুঝিয়ে দেওয়া লাগবে। আপনার কি উদ্দেশ্য সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি। আমাকে এত সাহায্য করা, ওষুধ এনে দেওয়া, এগুলো আমি কিন্তু খুবই ভালো করে বুঝতে পারছি। আরে আমিও তো গরিব, আমারও তো আপন বলতে পৃথিবীতে কেউ নেই। তবে রাফি কি আমার সঙ্গে বন্ধুত্বে ভেঙেছে কখনো বলো? আমি এসব কিছু বুঝতে চাই না, আর এগুলো বোঝার আমার কোনো কাজ নয়। আমি এখানে কাজ করতে এসেছি, সে অনুযায়ী আমি বেতন পাই, এটুকুই আমি জানি। এর চেয়ে বেশি কিছু আমি জানতে চাই না। এর চেয়ে বেশি কিছু জানা আমার পক্ষে ভালো হবে না। তারপর আমি এদিকে আর কোনো কথা বললাম না। আমি চুপ করে আছি দেখে আঁকি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেখান থেকে চলে গেল। আমার অনেক ইচ্ছে করছে একই সঙ্গে বসে গল্প করার। আর তখন আমি পিছন থেকে তাকে বললাম, আমার সঙ্গে একটু গল্প করতে পারবে? প্লিজ, না করো না। আমি জানি তুমি এখন রুমে গিয়ে আমার কথাই চিন্তা করবে। এখন তুমি গিয়ে ঘুমাবে না, একটু পাশে বসো। এখন তো কেউ নেই, সবাই তো ঘুমিয়ে গিয়েছে। আঁখি তার রুমে দরজা পর্যন্ত এগিয়ে গিয়েছিল, কিন্তু আমার কথাটা শুনে থেমে যায়। আর থেমে যাওয়ার পর কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর আবার আমার কাছে চলে আসলো। আমার কাছে এসে চেয়ার টেনে বসে পড়লো। তখন আমি বললাম, যাক, মনের মধ্যে আমার জন্য একটু হলেও মায়া কাজ করেছে, এটাই অনেক। এটা আবার কজনে হতে পারে ভাগ্যে, তাই না? আচ্ছা, এখন বলো তোমার ব্যাপারে সব কিছু জানতে চাই আমি। আমি কোনো সেলিব্রিটি নই যে আমার ব্যাপারে সবকিছু জানতে চাইবেন। আমি কে? আমি একজন গরিব বাবার সন্তান। আমার আপন বলতে তেমন কেউই নেই। ও আচ্ছা আচ্ছা, এই বাসায় কি তোমাকে সবাই বেশি আদর করে, তাই না? মানে সবাই তোমাকে অনেক বেশি বিশ্বাস করে, সম্মান করে, তাই তো? হ্যাঁ, খালাম্মা আমাকে অনেক আদর করে, নিজের মেয়ের মতোই মনে করে। তবে এক একজনের ব্যবহার এক এক রকম। সবাই তো আর একরকম হয় না। কিছু মানুষ ব্যতিক্রম হয়। যেমন মেঘলা আপু অন্যরকম। উনি কেমন যেন অহংকারী টাইপের। ও আচ্ছা আচ্ছা, আমি যতটুকু শুনলাম তুমি নাকি বড় লোকদের ঘৃণা করো। আচ্ছা, কেন ঘৃণা করো সেটা কি একটু বলবে? মানে ওরা তোমার কি ক্ষতি করেছে যে ওদের প্রতি এত ঘৃণা, আক্রোশ? সেটা আমি বলতে পারবো না। ছোটবেলা থেকেই আমার এগুলো সহ্য হতো না। কারণ অনেকেই তো দেখতাম যে বড়লোকের ছেলেরা মেয়েদের সঙ্গে উল্টোপাল্টা কিছু করে, তাদেরকে ছেড়ে চলে যেত। আর এসব কিছু দেখে দেখেই ওদের প্রতি কেমন যেন একটা অন্যরকম ধারণা তৈরি হয়ে গেছে। হয়তো এটা আমার ভুল ধারণা, সেটাও আমি জানি। কিন্তু হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো? মানে পড়াশোনা করছো, রানিং আছো, নাকি পড়াশোনা বাদ দিয়ে দিয়েছো? অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি বর্তমানে এই ভার্সিটিতে। কিন্তু ভার্সিটিতে মনে হয় না সেমিস্টার ফি দিতে পারবো না। তার জন্য পড়াশোনাটা এই পর্যন্তই বন্ধ করে দেওয়া লাগবে আমার। ও যাক, ভালো কথা। তবে পড়াশোনাটা বন্ধ করো না টাকা পয়সার জন্য। আচ্ছা, আমার ব্যাপারে জিজ্ঞাসা করবে না আমি কে, কি আমার পরিচয়, আর তোমাকে কেন আমি এগুলো জিজ্ঞাসা করছি, কেন কথা বলছি?
সেটা আপনার বিষয়, আপনার ব্যাপারে আমি কেন জানতে যাব? আপনি তো আমার এমন কেউ নন যে আপনার ব্যাপারে আমার খোঁজ খবর নেওয়া লাগবে, কি তাই তো? হ্যাঁ, সেটাও ঠিক। তবে আমি বলি, আমার ছোটোবেলায় বাবা মা মারা গেছে। আমার যখন 10 বছর বয়স তখনই আমার বাবা মা মারা যায়। আর আমার মা মারা গেছে আমার জন্মের সময়। তারপর একটা খালার কাছে মানুষ হয়েছি। যদিও আপন কোনো মানুষ পাই, তবে আপনের মতোই। আর আমারও আপন বলতে তেমন কেউ নেই। রাফির সঙ্গে বন্ধুত্ব আমার সেই স্কুল লাইফ থেকে। একই সঙ্গে স্কুল, কলেজ, ভার্সিটি পাস করেছি। ওহ আচ্ছা, এটা আপনাদেরকে দেখেই বোঝা যায় আপনাদের মধ্যে অনেক দিনের বন্ধুত্ব। এই বন্ধুত্ব জিনিসটা অনেক বেশি ভালো লাগে আমার দেখতে, তবে কারোর সঙ্গে বন্ধুত্ব করতে ভালো লাগে না আমার। যদিও তোমার কথাটা একটু হাসির, তবে তোমার কথাটার মধ্যে একটু হলেও যুক্তি আছে। তুমি কারোর সঙ্গে বন্ধুত্ব করবে না, সরাসরি বিয়ে করে ফেলবে। দেখবে তোমার জন্য এমন কেউ আসবে যে তোমাকে রাজকুমারীর মতো সাজিয়ে পালকিতে করে বিয়ে করে নিয়ে যাবে। ওই যে বলে না যে কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না, আমার ক্ষেত্রে হবে এরকম যে আমি ছিন্নমূল পরিবারের একটা মেয়ে, আর আমাকে নাকি রাজকুমারের মতো সাজিয়ে তারপরে বিয়ে করে নিয়ে যাবে। এটা হাসির কথা ছাড়া আর কোনো কিছুই না। হতে হতে পারে, কারণ মানুষের জীবনে কখন কি হয় সেটা তো মানুষ তা বলতে পারে না। এটা শুধুমাত্র উপর থেকেই ফিক্স করে দেওয়া হয়। সেটার ব্যাপারে আমি বলতে পারবো না, আর এগুলো সম্পর্কে আমি কখনো ভাবিনি আর ভাবতেও চাই না, কারণ এখানে যেভাবে আছি ভালোই আছি, আলহামদুলিল্লাহ। হঠাৎ করে আঁখি মাথা ঘুরে পড়ে যায়। মুহূর্তের মধ্যে আমি তাকে ধরে ফেললাম। আর আমি ধরে ফেলার পর তাকে কোলে তুলে নিয়ে তার রুমে চলে আসলাম। রুমে চলে আসার পর তাকে বিছানায় শুয়ে দেওয়ার পর আমি তার কপালে হাত দিয়ে দেখলাম গায়ে জ্বর এসেছে। মুহূর্তের মধ্যে এত জ্বর চলে আসাটা এটা ভালো লক্ষণ নয়। আমি তার মাথায় পানি দিতে শুরু করলাম। সে জ্বরের মুখে কোনো কিছু বলতে পারছে না, শুধুমাত্র চোখ মেলে আমার দিকে তাকিয়ে আছে। এভাবে বেশ কিছুক্ষণ সময় চলার পর কিছুটা জ্বর কমেছে। তখন আমাকে বলতে লাগলো, আসলে বুঝতে পারছি না কখন জ্বর চলে এসেছে। কদিন ধরে শরীরে এরকম কাঁপুনি দিয়ে হুট করে জ্বর চলে আসে আর একটু পরেই চলে যায়। তুমি ঘুমাও, আমি তোমার পাশে আছি। আর কালকে তোমাকে নিয়ে আমি হাসপাতালে যাব। তুমি সকালবেলা রেডি থাকবে। সকালবেলা তুমি কোনো কাজে যাবে না। আপনি একটা মেয়ের রুমে আছেন, এটা যদি কেউ জানতে পারে গ্রামের লোকেরা, তাহলে আপনার অনেক ক্ষতি হবে। এমনকি আমারও মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। আমি চুপচাপ রুম থেকে চলে আসলাম। রুম থেকে চলে আসার পর আমার রুমে এসে ভাবতে লাগলাম, মেয়েটা কত অসহায়। আজকে হয়তো আল্লাহ তাআলা আমাকেও কারো উসিলা করে পাঠিয়ে দিয়েছে। আমি রুমে এসে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। খুব ভোরে আমার ঘুমটা ভেঙে যায়। হঠাৎ করে ভোরবেলা ঘুমটা ভেঙে গেছে, কারণ আমার কখনোই ভোরবেলায় ঘুম ভাঙে না। হয়তো আঁখির টেনশনে আমার ঘুমটা উধা হয়ে গেছে। আমি আঁখির রুমে চলে আসলাম। রুমে আসার পর আমি তাকে বললাম, তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে আমি হাসপাতালে যাব। এখন যদি রওনা না দিই তারপর অনেক দেরি হয়ে যাবে। এদিকে আঁখি আমার কথা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। যদিও সে অনেক বেশি ভয় পাচ্ছে। আর আমি রাফির কাছে আসলাম। রাফির কাছে আসার পর রাফির কাছ থেকে গাড়ির চাবি নিলাম। তারপর আমি রাফিকে বললাম, দোস্ত, আঁখি অনেক অসুস্থ রে রাত থেকে। আমি তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। তুই বাড়িতে কোনো কিছু একটা বলে ম্যানেজ করে নিবি। কেউ যেন বুঝতে না পারে আমি আঁখিকে নিয়ে হাসপাতালে গিয়েছি বা তাকে নিয়ে বের হয়েছি। আরে এসব নিয়ে তোকে এত ভাবতে হবে না, আমি সবাইকে ম্যানেজ করে নেব। তুই যা তাকে নিয়ে। তবে এটা ভালো লাগছে যে মেয়েটার একটা ব্যবস্থা হয়ে গেল। তুই পাশে আছিস, আর কি লাগে। আমি আঁখিকে নিয়ে বেরিয়ে পড়লাম গাড়িতে করে। আমি গাড়ি চালিয়ে যাচ্ছি। আর তখন সে আমার সামনেই বসেছিল। আমার সামনে বসে হেলান দিয়ে হয়তো বাইরের দিকে তাকিয়ে আছে। আমি তখন তার একটা হাত আমার হাতে রাখলাম। আর তখন আমি তাকে বলতে লাগলাম, যাই কিছু হয়ে যাক না কেন, আমি তোমার পাশে আছি সব সময়। তোমাকে ছেড়ে কখনোই যাব না, কথা দিলাম। এই হাত সারা জীবনের জন্য ধরে রাখবো, থাকবে তোমার পাশে। আঁখি আমার কথায় কোনো কথা বলল না, আমার হাত শক্ত করে ধরল। আমার আর বুঝতে বাকি রইল না তার কি বলার আছে। আর আমি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। তখন আঁখি আমার কাঁধে হেলান দিয়ে মাথা রাখলো। আমার এতটা ভালো লাগছিল যেটা বলে বোঝাতে পারবো না। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর শহরে এসে পৌঁছালাম। আর একটা হাসপাতালে এসে ডাক্তারের সঙ্গে কথা বললাম। তখন ডাক্তার আমাকে বলতে লাগলো, আসলে উনি ওনার নিজের যত্ন ঠিকমতো নেননি,
আর এই কারণে ওনার এই অবস্থা হয়ে গেছে। উনি ঠিকমতো খাওয়া দাওয়া না করার কারণে সমস্যাগুলো আরও বাড়তে শুরু করে দিয়েছে। এখন যদি আপনি ওনার যত্ন না নিতে পারেন তাহলে ওনার অবস্থা আরও ভয়াবহ হয়ে ধারণ করবে, বড় কোনো ধরনের রোগ হতে পারে। আর আমি আপাতত ওষুধ দিয়ে দিচ্ছি, এইগুলো খেলে আর যদি ঠিকমতো যত্ন করলে আশা করি উনি সুস্থ হয়ে যাবেন। ডাক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সত্যি বলেছেন তো, ওর তেমন কোনো কিছু হয়নি। তো দেখুন, ওর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি কি করে বাঁচব? আপনি ধৈর্য ধরুন, ওনার কোনো কিছু হয়নি। উনি ঠিকমতো খাওয়া দাওয়া করেননি, আর এই কারণে ওনার সমস্যাগুলো আরও বাড়তে শুরু করে দিয়েছিল। দেখুন, আমাদের মানবদেহে খাবারটা কিন্তু অনেক প্রয়োজন। খাবার না খেলে তো আর মানুষ বাঁচে না, আর খাবারের মধ্যে অবহেলা করলে তো এরকম হবেই। আমি ডাক্তারের সঙ্গে আরও কিছু কথা বলে আঁখিকে নিয়ে বেরিয়ে পড়লাম। আঁখিকে নিয়ে বের হওয়ার পর আমি ওষুধ কিনলাম। ওষুধ কেনার পর গাড়িতে বসলাম। তখন প্রায় সকাল 11টা বাজে। আঁখিকে নিয়ে সোজা একটা রেস্টুরেন্টে চলে আসলাম। রেস্টুরেন্টে এসে দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম, কিন্তু আঁখি খেতে চাইছিল না। আমি জোর করে তাকে খাওয়ালাম। তখন আঁখি আমাকে বলতে লাগলো, আমার জন্য এত কিছু করার কোনো প্রয়োজন ছিল না। আমি এমনিতে ভালো হয়ে যেতাম, সুস্থ হয়ে যেতাম। ডাক্তাররা এমনিতে একটু বেশি বেশি কথা বলেন, সব কথা বিশ্বাস করতে হয় না, বুঝতে পেরেছেন? দেখো, তুমি একজন শিক্ষিত মেয়ে হয়ে তোমার মুখ দিয়ে এরকম কথা আসলে মানায় না, বুঝতে পেরেছ? আর তুমি নিজেকেই অবহেলা করেছো, যার কারণে তুমি আজকে অসুস্থ। সবার খেয়াল তুমি রাখো, কিন্তু তোমার নিজের খেয়ালই রাখতে পারছো না। আমার এখানে ভালো লাগছে না, আমি বাড়িতে যাব। বাড়িতে আমার অনেক কাজ আছে। রাফি ভাইয়ের বিয়ে, তার বিয়েতে কত কাজ আমার করতে হবে। সবাই আমাকে নিয়ে যা তা কথা বলবে। আপনি কি চান আমাকে নিয়ে কেউ খারাপ কথা বলুক? দেখো, এসব বিষয় নিয়ে তোমার তো ভাবতে হবে না। এসব বিষয় যা ভাবার আমি ভেবে নিয়েছি। আর বাড়িতে তোমাকে কেউ কোনো কথা বলার সাহস পাবে না। তারপর আমি আঁখিকে নিয়ে গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে পড়ার পর গাড়িটা আবারও চালাতে শুরু করলাম। প্রায় অনেকক্ষণ জার্নি করার পর আবারও সেখানে এসে পৌঁছালাম। প্রায় 2টা বেজে গেল পৌঁছাতে। আমিও ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পর আমি বসেছিলাম। তখন এই মেঘলা আমার কাছে চলে আসলো। মেঘলা আমার কাছে আসার পর সে রাগী কণ্ঠে আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি বাড়ি থেকে কোথায় উধাও হয়ে গিয়েছিলেন আঁখিকে নিয়ে? আর আঁখিকে নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? ও অসুস্থ কিনা, ও মরলো কিনা, সেগুলো আপনারা তো দেখা লাগবে কেন? আপনাকে তো এই কাজ দেওয়া হয়নি। দেখো, আমাকে কি কাজ দেওয়া হয়েছে আর কি না দেওয়া হয়েছে সেটা তোমার কাছ থেকে আমার জানতে হবে না। আমার কাজ আমি খুব ভালো করেই জানি। তাই এখন আপাতত আমি কোনো কথা বলতে চাই না। মেয়েটার অসুস্থতার জন্য আমি হাসপাতালে নিয়ে গিয়েছি, এটা ছাড়া আর কোনো কিছু না। থাক, আমাকে আর কোনো কিছু বলতে হবে না। আসলে মা বাবা ঠিকই বলে, গরিবদের এভাবে সুযোগ দিতে নেই। আপনাকে ভালো ভেবেছিলাম, আর আপনি কি না শেষে এরকম বের হলেন? মানে তুমি কি বলছো? আমি কোনো কিছু বুঝতে পারছি না। তোমার মা বাবা ঠিকই বলে, মানে আমি যে এখানে এসেছি সেটা তোমাদের কারো পছন্দ নয়। সেটা তো আমি খুব ভালো করেই জানি যে তোমরা আমাকে পছন্দ করো না। কিন্তু আমি রাফির উপর কোনো কথাও বলতে পারি না। আর রাফি আমার অনেক ভালো বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। তার জন্য আমি এখানে এসেছি, না হলে আমি কখনোই আসতাম না এখানে। আপনার মতো লোক আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। চেয়েছিলাম আপনাকে একটু ব্যবহার করে আমার কাজগুলো আদায় করে নিব, কিন্তু সেটা আর সম্ভব না। দেখো মেঘলা, তুমি রাফির ছোট বোন, এই কারণে তোমাকে আমি এখনও সম্মান দিয়ে কথা বলছি। তুমিও আমাকে ঠিক এরকমটাই সম্মান দিয়ে কথা বলবে। আশা করছি এমন কোনো কিছু বলো না যেটা শুনতে আমার ভালো না লাগে। কি যোগ্যতা আছে আপনার যে আমাদের বিয়েতে এসেছেন? আর এত বড় গাড়ি নিয়ে গিয়েছেন কেন? আমার গাড়িতে করে আঁখিকে নিয়ে গিয়েছেন কেন? ওর গাড়িতে ওঠার সাহস কি করে হলো? এত দামি গাড়িতে, এত দামি গাড়ি আপনি কখনো চোখে দেখেছেন? আপনি যে সাহস করে তাকে নিয়ে গেছেন। দেখো, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো প্রশ্ন করবে না। আমার কি আছে কি না আছে সেটা তো আর তুমি জানো না। আর আমি গরিব তাই বলে কি আমি মানুষ নই? তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন হঠাৎ করে? আর তোমার ব্যবহার যদি আমি আগে এরকম জানতাম তাহলে কখনোই এখানে আসতাম না। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। আসলে আমি সন্দেহ করেছিলাম মেঘলা আমাকে কিছুটা তার প্রেমের ফাঁদে ফেলে ব্যবহার করতে চাইছিল, যেটা আমি একটু হলেও বুঝতে পারছিলাম। তার জন্যে আমি তার কাছ থেকে দূরে দূরে থাকছিলাম। তখনই চলে আসলাম সবার সামনে। সবার সামনে আসার পর আমিও কিছু কাজে হাত দিলাম।
আর তখনই সবার সামনে মেঘলা এসে বলতে লাগলো, জানিস তো আমাদের এখানে না একটা কাজের ছেলে এসেছে, যে কাজের ছেলেটা আসলে নিজেকে অনেক বড় মনে করে যে ভাইয়ার বন্ধু বলে তাকে কেউ কোনো কিছু বলবে না, কিন্তু সে ভুলে গেছে সে যে একটা গরিব, আর আমার ভাইয়ার টাকাই সে এখনো চলাফেরা করে। সত্যি কথা বললেই গায়ে লেগে যায়। হ্যাঁ, সেটাই তো দেখতে পাচ্ছি। মনে হয় মায়ের চেয়ে মাসির দরদ অনেক বেশি বেড়ে গেছে। একটা ছিন্নমূল মেয়ের জন্য তোর গাড়িটা অপবিত্র হয়ে গেল রে। গাড়িটাকে আবারও ওয়াশ করানো লাগবে। আমি ভাবতেই পারছি না, ওর মতো একটা খ্যাত ছেলে আর একটা খ্যাত মেয়েকে নিয়ে চলে যায় হাসপাতালে, আবার আমার গাড়িতে করে, যেখানে আমি আমার গাড়িতে অন্য কাউকে বসতে দেই না। তারপর আবার এরকম দুইটা মানুষ আমার গাড়িতে করে গিয়েছে। মেজাজটা এত খারাপ হচ্ছে এখন। মেঘলা আপু, আপনি এগুলো কি বলছেন? আসলে এখানে ওনার কোনো দোষ ছিল না। আমি অনেক অসুস্থ ছিলাম, তার জন্য উনি আমাকে এখানে নিয়ে গিয়েছিল। সত্যি বলতে গাড়ি নেওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু রাফি ভাইয়া জোর করে গাড়িটা দিয়ে দিয়েছিল। তুই আর কোনো কথা বলিস না, তুই এখান থেকে যা। তোকে যে আমার দয়া করে এখানে রেখেছি এটাই অনেক। আর কোনো কথা বলবি না আমার সঙ্গে। আর যদি কথা বলিস তাহলে মেয়েরে পুরো তক্তা বানিয়ে দিব। তোদের মতো মেয়েদেরকে আমার খুব ভালো করেই চেনা আছে। যা, ভালো করে কাজ কর, তোকে এখানে কাজের জন্য রাখা হয়েছে। আর তখনই মেঘলার বাবা মা চলে আসলো। মেঘলার বাবা মা চলে আসার পর মেঘলাকে বলতে লাগলো, কিরে মেঘলা, তুই এভাবে রাগারাগি করছিস কেন? কি হয়েছে? তুই কাজ বাদ দিয়ে এখানে বসে গল্প করছিস ওদের সঙ্গে? তোকে না বলেছি কাজ করার জন্য? যা কাজ কর, খালি ফাঁকিবাজি করে। মা, তুমি জানো কি হয়েছে? আমি তোমাকে আগেই বলেছিলাম এসব ছেলেদেরকে এখানে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই, ওদের কারণে মান সম্মান নষ্ট হবে। আচ্ছা, আমাদের স্ট্যাটাস অনুযায়ী কি শাহরিয়ার এখানে আসাটা উচিত বলো? ভাইয়া যে এটাকে নিয়ে এসেছে। থাক, শাহরিয়ার রাফির বন্ধু, তার কারণে আমি কিছু বলি না। খাওয়া দাওয়া করে চলে যাবে, এখন আর কোনো কথা বলা লাগবে না। তুই আর এত কথা বলিস না। আর আখি, তুই কিন্তু কাজ ফাঁকি দিচ্ছিস, আমি কিন্তু খুব ভালো করে বুঝতে পারছি। এই বলে রাবেয়া বেগম চলে গেল। আর আমি কথাগুলো খুবই ভালো করে বুঝতে পারছিলাম। তার মানে ওরা কেউ রাজি নয় আমি এখানে আসাতে, আর আমিও কাজে হাত দিলাম। এদিকে রাফি এসবের কোনো কিছু জানে না। রাফি এসবের বিষয়ে জানলে হয়তো প্রতিবাদ করতো, কারণ রাফিকে আমি খুব ভালো করেই চিনি। আর এদিকে সবার জন্য কফি করে নিয়ে যায় আখি। আর কফি নিয়ে যাওয়ার পরে কফির ট্রেতে সবাইকে দিতে শুরু করলো। সবাই কফি নিলেও খুব ভালো হবে, কিন্তু মেঘলা ইচ্ছে করেই আখির পায়ের মধ্যে কফি ঢেলে দিল। নেওয়ার সময় এমন ভাব নিয়েছি যেন নেওয়ার সময় পড়ে গিয়েছি। আখি চিৎকার দিয়ে উঠল। আমি তার কাছে এগিয়ে গেলাম, আর তখন ঠান্ডা পানি তার পায়ে ধরলাম। আর তখন মেঘলা বলতে লাগলো, কি রে নেহা, ঢং দেখেছিস? দেখ কত ঢং করছে। সামান্য কফি পড়ে গেছে আর এই জন্য কোথা থেকে দৌড়ে এসে তাকে সাহায্য করছে। বাহ, কি ভালোবাসা। আমি কোনো কথা বললাম না। আমি আখিকে নিয়ে চলে আসলাম রুমে চলে আসার পর আমি তাকে বললাম, তুমি আমাকে কেন মিথ্যা কথা বলেছো? ওরা তো তোমার সঙ্গে ভালো ব্যবহার করতো না, আর তুমি আমাকে কেন মিথ্যা কথা বলেছো? আর তুমি তো এখানে থাকতে না, তুমি তো ওদের বাসায় থাকতে। আর ওরা তোমার উপর দিনের পর দিন নির্যাতন করতো, তবে সেটা রাফির আড়ালে। সত্যি কথা বললে কি হতো? কোনো কিছুই হতো না। আর এখন তো আপনি জানতেই পারলেন। আর এখন আপনি আমার জন্য কি করতে পারবেন? আপনাকেও তো অপমান করছে, আপনাকে তো এখানে সহ্যই করা হচ্ছে না। আর দয়া করে রাফি ভাইয়াকে কোনো কিছু বলবেন না। শুধুমাত্র বিয়েটা শেষ হতে দাও, তারপর তোমাকে নিয়ে আমি এখান থেকে চলে যাব। তুমি আমার সঙ্গে যাবে। আমি এসব কিছুই নিতে পারছি না। এত অপমান করে তুমি কি করে সহ্য করে থাকতে পারছো এখানে? আঁখি ব্যথায় কান্না করছিল, আর আমি সেখানে মলম লাগিয়ে দিলাম। মলম লাগিয়ে দেওয়ার পর আমি তাকে বলতে লাগলাম এখানে বসে থাকার জন্য, কিন্তু সে বসলো না, হঠাৎ চলে গেল। কারণ এখানে বসতে গেলেও তাকে অনেক কথা শুনতে হবে, এটা খুব ভালো করেই জানে। এমনকি আমিও জানি। আমি কাজ করতে লাগলাম, আর এইভাবেই বেশ সময়টা পার হয়ে গেল। 2টা দিন পর আজকে রাফির এবং নীলার বিয়ে হয়ে গেল। আমি আর আখি ছাদে বসে গল্প করছিলাম, আর তখন সে বলতে লাগলো, আপনি কি আজকে চলে যাবেন এখনই? এখন তো রাত 8টা বেজে গেছে, এখন যাওয়ার কোনো প্রয়োজন নেই। কালকে সকালে যাবেন না হয়? তার মানে আমাকে নিয়ে তোমার অনেক চিন্তা হয়, তাই না? আমি এত রাতে ঢাকা যাব, আর রাস্তায় যদি কোনো বিপদ আপদ হতে পারে,
এগুলো নিয়েও তুমি টেনশন করছো? তার মানে সামথিং সামথিং। কোনো কিছুই না, আপনি রাতে যাবেন না এটাই শেষ কথা। যদি জরুরি কোনো কাজ থাকে তাহলে ভোরবেলা চলে যাবেন, বা ফজরের সময় আমি ডেকে দিব, তখন চলে যাবেন। আসলে আমার অনেক জরুরি একটা কাজ আছে, আমার আজকে রাতেই ঢাকা যাওয়া লাগবে। শুধু আমি একা যাচ্ছি না, তুমিও আমার সঙ্গে যাচ্ছ। এখানে থেকে তোমার আর কোনো লাভ নেই। এখানে যে ওরা তোমার সঙ্গে কী অবস্থা করতে পারে, আমি গেলে সেটা খুব ভালো করে জানা হয়ে গেছে আমার। তা আমাকে আপনি আপনার সাথে করে নিয়ে যাবেন? কি পরিচয়ে আপনি আমাকে সাথে করে নিয়ে যাবেন? সেটা এখন তোমাকে কেন বলতে হবে? এবার চলো, তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, আমার সত্যিই যাওয়া লাগবে, এমার্জেন্সি। আঁখি তারপর তার রুমে চলে গেল, আর এদিকে আমিও চলে আসলাম রুমে আসার পর ব্যাগ গুছিয়ে রাফিকে কোনো কিছু না বলেই চলে আসলাম আঁখিকে নিয়ে রেলওয়ে স্টেশনে আসার পর আমি কল দিলাম। 10 মিনিটের মধ্যেই কয়েকটা গাড়ি চলে আসলো স্টেশনের মধ্যে, আর ওখানে গাড়িতে উঠে পড়লাম। তখন আঁখি অবাক হয়ে গেছে। আমি গাড়িতে উঠতেই রাহাতকে বলতে লাগলাম, তাড়াতাড়ি করে ওই গোডাউনে চালাও, আমি নিজে যাব ওই গোডাউনে। আমি নিজে গিয়ে দেখব ওদের সাহস কত বড় হয়। স্যার, ওদেরকে আমরা ধরে গোডাউনের মধ্যে আটকে রেখেছি। ড্রাইভার, তাড়াতাড়ি করে ওই গোডাউনে নিয়ে চলো। রাতের বেলা আমি গাড়ি চালাচ্ছিলাম, রাস্তাগুলো ফাঁক হয়ে গেল, কারণ সকল পুলিশ চেকপোস্ট আগে থেকেই বলা হয়ে গেছে এখান দিয়ে রাষ্ট্রপতি যাবে, তার জন্য রাস্তা ফাঁকা করে লাগবে। তবে এমার্জেন্সি যদি কেউ যেতে চায় সেটা অন্য বিষয়। অ্যাম্বুলেন্স বা অন্য কেউ যদি প্রয়োজন হয় তাহলে যেতে পারবে, এছাড়া আর কেউ যেতে পারবে না। গাড়িটা দ্রুত গতিতে ঢাকার দিকে যেতে শুরু করলাম। আর তখন আমি আঁখিকে প্রশ্ন করলাম, আসলে আঁখি, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম, তবে সবটা মিথ্যা বলিনি, কিছুটা সত্যি আছে। আসলে আমার পরিচয় তোমাকে যেটা দিয়েছিলাম সেটা আমার আসল পরিচয় নয়। আমি সেই নতুন রাষ্ট্রপতি শাহরিয়ার রহমান। আঁখি আমার মুখ থেকে এরকম কথা শুনতে পাবে সত্যি এটা কল্পনা করতে পারেনি। আঁখি আমার দিকে হাবলার মতো তাকিয়ে আছে। আমি আঁখির হাত চেপে ধরলাম, তখন তার ধ্যান ভাঙল। তখন সে আমাকে বলতে লাগলো, স্যার, আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি আমাকে এভাবে তুলে নিয়ে যাচ্ছেন। আমাকে নামিয়ে দেন, আমি যাব না আপনার সঙ্গে। আমি আপনার সঙ্গে যেগুলো করেছি সেগুলো ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেবেন। আপনার পাশে বসার যোগ্যতা আমার কখনোই হবে না। আরে তুমি এরকম বলছো কেন? দেখো, আমার পজিশন সম্পর্কে তোমাকে বলিনি, কারণ আমি চাই যে এমন একটা মানুষ আমার জীবনে আসুক যে কিনা আমার পজিশনের কারণে নয়, আমাকে ভালোবাসবে। এরকম মেয়ে আমি পেয়ে গেছি, সেটা হলো একমাত্র তুমি। আমার সব কিছু ঘিরেই এখন তুমি আছো। কিন্তু এটা হয় না। আমার মতো একটা এতিম মেয়েকে আপনি বিয়ে করে কেন শুধু শুধু দয়া দেখাবেন? আমি তো এই দয়া চাইনি। দেখো, আমি তোমাকে বিয়ে করব, আর আমি তোমাকেই স্ত্রীর মর্যাদা দিব, আর আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করছি, এখানে দয়ার প্রশ্ন আসছে কেন? আঁখি আর কোনো কথা বলল না। আমি তাকে অনেক কথা বললাম। তারপর আঁখি আমার কথাগুলো শুনে মাথা নিচু করে নিল। আমি জানি আঁখি অনেকটা ভয় পেয়ে আছে আমার এই কথাগুলো শুনে, কারণ আমার এই পজিশনের কথা শুনে আঁখি অনেকটা চমকে গিয়েছে। চলে আসলাম গোডাউনে আসার পর দেখতে পেলাম রকিকে আগে থেকে চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। আমি ভেতরে গেলাম। ভেতরে যাওয়ার পর রকির মুখের মধ্যে পানি ঢাললাম। সঙ্গে সঙ্গে রকি জেগে উঠল। আমি বললাম, অনেক বড় গ্যাংস্টার হয়ে গেছিস তাই না? কিন্তু তুই ভুলে গিয়েছিলি যে আমি শাহরিয়ার রহমান, যে পর্যন্ত তোদের উদ্দেশ্য কখনোই সফল হতে দিব না। কী ক্ষতি করেছিল মেয়েগুলো, আর কি ক্ষতি করেছিল শিক্ষকগুলো? আসলে আমাকে উপর থেকে অর্ডার দেওয়া হয়েছিল যেন আমি ওই শিক্ষকগুলোকে মেরে ফেলি আর মেয়েগুলো যেন তুলে নিয়ে আসে। আমি ওটাই করেছিলাম। আমি জানি না ওকে, ও শুধু আমাকে ফোন করে সব কিছু বলতো, আর আমি ওই অনুযায়ী কাজ করেছি। আমি তো মস্তান ছিলাম ফুটপথের, আর টাকার লোভে পড়ে এইসব করে ফেলেছি। তুই মিথ্যা বলছিস। শোন, যদি এসব কিছু না বুঝতাম তাহলে আজকে আমি এই পজিশনে কখনোই আসতে পারতাম না। আজকে সব কিছু বুঝতে পারি বলেই আমি আজকে এই পজিশনে আসতে পেরেছি এত কম সময়ে। ইচ্ছে ছিল অনেক বড় বিজনেসম্যান হওয়ার, কিন্তু হয়ে গেলাম রাষ্ট্রপতি। স্যার, আপনি বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। আমি যেটা জানি সেটাই বলে দিয়েছি। আর ও তো আমার ফোন নিয়ে গেছে, আর আমার মোবাইলের মধ্যে ওই নাম্বারটা আছে। আপনারা পারলে ওই নাম্বারটা থেকে খোঁজ নিন।
এটা তো আর তোকে বলে দিতে হবে না আমি কি করব না করব, সব কিছুই জানিস তুই। কিন্তু তুই আমাকে মিথ্যা বলছিস। রাহাত, ও এমনি এমনি কথা শুনবে না। তুমি আমার বক্স নিয়ে আসো, আজকে দেখাবো রাষ্ট্রপতির আড়ালে কি আছে। তখনই রাহাত আমার একটা বক্স নিয়ে আসলো। আমার বক্স নিয়ে আসার পর আমি সেখান থেকে কাটিং ক্লাস নিলাম, আর কাটিং ক্লাস নিয়ে তার আঙুল কেটে ফেললাম। সে চিৎকার দিতে লাগলো। তখনই চিৎকার শুনে আঁখির ভিতরে আসলো। আঁখির ভিতরে আসার পরে হাঁ হয়ে গেল, এগুলো সে কি দেখছি। তখন আমি তাকে চেয়ারে বসালাম। তখন বললাম, তুমি মনে করেছো আমি রাষ্ট্রপতি, ঠিক আছে, কিন্তু আমি মানুষ হিসাবে যতটা ভালো নেই, আমি ক্ষমতার অপব্যবহার করছি মোটেও না। তারপর আমি সব কিছু আঁখিকে খুলে বললাম, আর সব কিছু দেখালাম ল্যাপটপে। সব কিছু দেখানোর পরে আঁখি কোনো কথা বলতে পারছে না। তখন সে কিছুক্ষণ পরে আমাকে বলতে লাগলো, একটা মানুষ এতটা খারাপ কি করে হতে পারে? 10টা মেয়েকে কিডন্যাপ করা হয়েছে, তারপর আবার 2টা মেয়েকে ধর্ষণ করে আবার সেই ভার্সিটিতে রাখা হয়েছে। এটা কি কারণ থাকতে পারে জানি না। মেয়েগুলোর পরিবার কতটা আহাজারি করছে। এগুলোর জন্যই ওদেরকে বাঁচিয়ে রাখবো না, ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওরাও তো কারো না কারো আপনজন ছিল। তোরা কি করে পারলি এত বড় ক্ষতি করার জন্য? আর যে শিক্ষকগুলোকে মেরেছিস, ওরা কতটা ভালো মানুষ ছিল সেটা আমি খুব ভালো করেই জানি, কারণ আমি নিজে ওদেরকে বেতন দিই। আপনাকে মারার জন্য আমাকে সুপারি দেওয়া হয়েছিল, কিন্তু আমি আপনার ব্যাপারে কোনো তথ্য জানতাম না। এমনকি আপনার চেহারাটা আমি এইমাত্র প্রথম দেখলাম। আপনাকে মারার ষড়যন্ত্র করেছে, এইবার তো সব কিছু বলে দিয়েছি, এবার আমাকে ছেড়ে দিন। আমাকে যত চেষ্টা করুক না কেন, ওদের হাতে যেন আমার কখনো মৃত্যু না হয়। আমি আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি, কারণ তোদের মতো শয়তানের হাতে মৃত্যু হলে তো ধরা পড়েও দেশ থেকে মাদকের কারখানা বানিয়ে ফেলবি পুরোটার মধ্যে। দেখ রকি, তোকে আমার মারার কোনো ইচ্ছে নেই। তুই টাকার জন্য কাজ করেছিস সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু তুই কার হয়ে কাজ করেছিস, তোর বসকে, সেটা সত্যি করে বল। রকি কোনো কিছু বলছিল না। তারপর আমি ইচ্ছে মতো কয়েকটা দিলাম, তারপর সব কিছু স্বীকার করতে রাজি হলো। তারপর আমাকে রকি বলতে লাগলো, বাংলাদেশের টপ বিজনেসম্যান রফিক গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ফখরুল এর হয়ে আমার কাজ করে থাকি। ওনার নিজস্ব একটা গ্যাং রয়েছে, আর আমি হলাম সেই গ্যাংয়ের লিডার। উনি আমাদেরকে যেভাবে বলে আমরা সেভাবেই কাজ করে থাকি। বাংলাদেশের মধ্যে যত কিডন্যাপ হয়ে সকল কিছু তার হাত ধরেই হয়। উনি কিডন্যাপ করে মুক্তিপণ্য দাবি করে, আর আমরা সেই মুক্তিপণের টাকা ওনাকে দিই। এছাড়া ওনার মাদকের ব্যবসা রয়েছে, অস্ত্রের ব্যবসা রয়েছে। রাহাত, এমার্জেন্সি তুমি ফোর্স নিয়ে ওদেরকে ধরে নিয়ে আসো সবাইকে। শেষে কিনা রাফির বাবা এসব কাজে জড়িত, যেখানে আমি ওনার বাবাকে আমার বাবার মতো শ্রদ্ধা করতাম। রাহাতকে বলার পর রাহাত চলে গেল ফোর্স নিয়ে রাফির বাবাকে অ্যারেস্ট করে নিয়ে আসার জন্য। আর এদিকে আমিও চলে আসলাম আঁখিকে নিয়ে বাসায়। রাতের মধ্যে অ্যারেস্ট করে নিয়ে আসা হলো রাফির বাবাকে। তখন রাফি আমাকে কল দিল, আর রাফি কল দিয়ে বলতে লাগলো, শেষে কিনা তুই তোর ক্ষমতার অপব্যবহার করলি। যদি আমার উপরে কোনো প্রতিশোধ নেওয়ার থাকতো তাহলে নিতি, কিন্তু আমার বাবাকে কেন অ্যারেস্ট করলি? দেখ, আমি ভুল কোনো কিছু করিনি। আমি সকল প্রমাণ হাতে নিয়েই তারপর তোর বাবাকে করেছি অ্যারেস্ট। আর কার বাপের সাধ্য নেই আমার সিল ভাঙার। তাহলে আমি ভুলে যাব যে তোর সঙ্গে আমার কোনো বন্ধুত্ব ছিল। আমিও দেখতে পারি আমার বাবাকে কি করে ছাড়িয়ে আনা যায়। পারলে আমি অবৈধ পন্থা অবলম্বন করব। আমি যখন বলেছি যে তোর বাবা অপরাধী, তার মানে তোর বাবা অপরাধী, কারণ কোনো বাপের সাধ্য নেই তোর বাবাকে ভিতর থেকে বের করে নিয়ে আসার। এটা আমি শাহরিয়ার বলছি। তোর বাবাকে ফাঁসির ব্যবস্থা করব আমি। তুই যদি তোর বাবাকে কোনো হেল্প করতে চাস তাহলে তোকেও আমি অ্যারেস্ট করতে বাধ্য হব, কারণ তোর বাবা কতটা খারাপ লোক ছিল সেটা তোর জানা নেই। তবে আমি তোকে কোনো কিছু এখন প্রমাণ দেব না। তোর বাবার ফাঁসি হওয়ার পর তোর কাছে সব কিছু পৌঁছে যাবে, সকল প্রমাণ, তখন তুই বুঝতে পারবি। এই বলে আমি কলটা কেটে দিলাম। কল কেটে দেওয়ার পর আমি আইনমন্ত্রীর সঙ্গে কথা বললাম। আইনমন্ত্রী আমাকে সকল প্রমাণ হাতে দিল। সকল প্রমাণ পেয়েই আমি ফাঁসির অর্ডার কার্যকর করলাম। ফাঁসির অর্ডার কার্যকর করার পর তখন রাফির কাছে সকল প্রমাণ পাঠিয়ে দিলাম। তার বাবা কত কত অপকর্ম করেছে সব কিছুর ডিটেলস আমি তার কাছে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে বললাম বিয়ের ব্যবস্থা করার জন্য।
আখির সঙ্গে আমার ধুমধাম করে বিয়েটা হয়ে গেল। এখন আমি দাঁড়িয়ে আছি বাসর ঘরের সামনে। পিছন থেকে তখন রাফি এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, দোস্ত তুই আমাকে ক্ষমা করে দে। আসলে আমি তোকে ভুল বুঝেছিলাম। আসলে বাবাকে অ্যারেস্ট করা হয়েছিল, তার জন্য মাথা ঠিক ছিল না। আর সব কিছু না জেনেই আমি এসব কিছু বলে ফেলেছি। তুই আমাকে ক্ষমা করে দিস। আমি জানতাম না যে আমার বাবা এইসবের সঙ্গে জড়িত ছিল, একজন দেশদ্রোহী ছিল। দেরিতে হোক তবুও বুঝতে পেরেছিস, এটাই অনেক। শোন, আমার যে পজিশনটা এখন আছি না, এই পজিশনে থাকতে আমার অনেক মাথার ঘাম পায়ে ফেলতে হয়, কত দিকে খেয়াল রাখতে হয় সেটার কোনো হিসাব নেই। ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। রাফিকে বিদায় দিয়ে আমিও ভেতরে চলে আসলাম। ভেতরে আসার পর দেখলাম লাল বেনারসি পরে চুপচাপ বিছানায় মাঝখানে বসে আছে আমার পাগলি বউ। আমি যাওয়ার পরেই আমাকে এসে সালাম করলো। আমি তখন তাকে কোলে তুলে নিলাম। তখন সে আমাকে বলতে লাগলো, দেখুন, আমাকে স্পর্শ করার আগে কিন্তু আমার কয়েকটা শর্ত আছে। আপনি কেন নিজের ফেস রিভিল করেছেন সবার সামনে? সাংবাদিক সম্মেলনে নিজের ফেস রিভিল করে খুব বড় মনে করেছেন, তাই না? দেখো, এতদিন আমি ফেস রিভিল করিনি, কারণ কিছু কাজ ছিল, আর সেই কাজগুলো আমার কমপ্লিট করা হয়ে গেছে। আর এই কারণে আমি সবার সামনে এসেছি। এখানে অসুবিধার কোথায়? আপনার চেহারা দেখে সকলেই আপনাকে মেসেজ করা শুরু করে দিয়েছে। আমি আপনার ফেসবুক আইডি চেক করেছি আর আপনার পেজ চেক করেছি। সবাই আপনাকে লাইন মারার জন্য উঠে পড়ে লেগেছে। আমার তো সন্দেহ হচ্ছে আপনি আবার কবে আমার থেকে চলে যান। দেখো, এসব ফাজলামো মার্কো কথাবার্তা একদমই ভালো লাগছে না। আমার এমনিতে অনেক ধকল গিয়েছে, আজকে আমার মাথাটা ব্যথা করছে। আমাকে নিচে নামান, আমি আপনার কোলে উঠতে চাই না। কে বলেছে আমাকে কোলে নেওয়ার জন্য? আমি বলেছি আমি আপনার কোলে উঠবো না। আমি বাইরে গিয়ে একা একা থাকবো, আপনি একা ঘুমান এখানে। তা ম্যাডাম, আমি কি অন্যায় করেছি সেটা যদি একটু বলতেন, তাহলে তো আমার বুঝতে সুবিধা হয়। এভাবে মুখ বুঝে থাকলে তো আর হবে না। রাত কয়টা বাজে? আপনার জন্য বসে থাকতে থাকতে আমার ব্যথা হয়ে গেল পা। সারাদিন এত কাজ করেন, অথচ নিজের বউকে সময় দিতে সেটাও জানেন না। আঁখিকে বিছানায় শুয়ে দিলাম, আর বিছানায় শুয়ে যাওয়ার পর আঁখির ঠোঁটের কাছাকাছি গেলাম। ঠোঁটগুলো কাঁপছিল। আমি তার গোলাপি ঠোঁটের কাছাকাছি গিয়ে তাকে বলতে লাগলাম, বাড়িটা পুরো ফাঁকা। বাড়িটা পুরো পরিপূর্ণ করার জন্য তো একটা ছোট মানুষ চাই, তাই না? তাই সেই মানুষটা আনার জন্য চেষ্টা করতে হবে। আপনি কি বলেন? আমার তো এটাই হচ্ছে, আমি যেন খুব তাড়াতাড়ি মা হতে পারি। পুরো বাড়িটার মধ্যে ছোট্ট মানুষটা দৌড়াবে, খেলবে, আর আপনার মাথা খাবে। কিন্তু ম্যাডাম, এটার জন্য তো আপনাকে অনেক বেশি কষ্ট করতে হবে। আপনি কি পারবেন এই কষ্টগুলো করতে? হ্যাঁ পারবো, শুধু তুমি আমার পাশে থেকো, তোমার বুকের মাঝে আমাকে সবসময় আগলে রেখো, তাহলে সমস্ত কষ্ট আমি সহ্য করতে পারবো। তোমার কাছে আমি কোনো কিছুই চাই না, এসব সম্পদ আমার কোনো কিছুই লাগবে না, আমার শুধু তোমাকেই লাগবে। তুমি আমার সব কিছু। এবার আপনি আপনার কাজটা শুরু করেন, তবে লাইট বন্ধ করো, আমার অনেক বেশি লজ্জা লাগছে। শোনো, আমি জানি তুমি তোমার লাইফে অনেক কষ্ট করেছো। ওরা তোমার সঙ্গে কতটা খারাপ ব্যবহার করেছে, ওরা তোমাকে কতটা কষ্ট দিয়েছে, সেটা আমি বুঝতে পারছি। তবে বিশ্বাস করো, তোমাকে আমি যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। তোমার প্রতি এতটা ভালো লেগে গিয়েছিল যে যা বলে বোঝাতে পারবো না। সবটা সময় আমি তোমাকে নিয়েই ভাবতাম। তাই তো আজকে তোমাকে আমি আমার নিজের করে পেয়েছি। সত্যি আজকে আমি এতটা খুশি যেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তাই নাকি স্যার? তা আপনার বউয়ের তো আরও একটা ইচ্ছা আছে, আপনি তো আপনার বউয়ের ইচ্ছাগুলো পূরণ করছেন না ঠিক মতো। এখন আর কোনো ইচ্ছে পূরণ করা হবে না, এখন শুধু ভবিষ্যৎ প্রজন্মকে আনার চেষ্টা করা হবে। বুঝতে পেরেছেন আপনি? আর কোনো কথা হবে না। না, এটা তো হচ্ছে না। আগে আমার পাওনা টাকা আদায় করে তারপরে সব কিছু। দেনমোহর কত দিয়েছেন? 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা দিন, তারপরে হাদিসে আছে। সত্যি বলতে আমার পকেটে মনে হয় এখন 500 টাকা ছাড়া আর কোনো টাকা নেই। ঠিক আছে, এখন না হয় বাকিতেই থাক, পরবর্তীতে তোমাকে দিয়ে দেবো। আর এতগুলো টাকা নিয়ে তুমি কি করবে? একজন বাংলাদেশের রাষ্ট্রপতিদের এরকম একটা কিপটা আর এরকম একটা মানুষ, এটা কি জনগণ জানে? জনগণ না জানলে আমি জনগণকে জানিয়ে দিচ্ছি। আরে ভাই, সত্যি বলছি, আমার কাছে কোনো টাকা নেই, বিশ্বাস করো। এই দেখো, মানি ব্যাগে মনে হয় 500 টাকাই পড়ে আছে। সকল টাকা শেষ হয়ে গেছে।
ব্যাংকে আছি। ঠিক আছে, কি আর করা, ফকির মানুষ আপনি, মিসকিন মানুষ, তাই আমি আপনাকে ক্ষমা করে দিলাম। আমি আখির কথায় হাসতে শুরু করলাম। মেয়েটা তো ফাজলামি করতে পারি। আমি আখির ঠোঁট জোড়া দখল করে নিলাম, আর সে তখন রেসপন্স করতে লাগলো। আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। প্রায় 5 মিনিট পর তাকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর সে এসে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর ওয়াশরুমে চলে গেল। বুঝতে পারলাম ড্রেস চেঞ্জ করবে। কিছুক্ষণ পরে কালো একটা শাড়ি পরে এসেছি আমার কাছে। তখন আমাকে বলতে লাগলো, এত মোটা শাড়ি পরে কি থাকা যায়? তুমিও তো বললে না যে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসার জন্য। শুধু আছে নিজের ঠান্ডায়, শয়তান একটা। আমি নিচে ঘুমাবো। আমি আখিকে টান দিয়ে আমার বুকের মাঝে নিয়ে আসলাম। আখি আমার বুকের মাঝে এসে লজ্জা পাচ্ছে। আমি তাকে শক্ত করে জড়ি ধরলাম, সেও আমাকে শক্ত করে জড়ি ধরল। কিছুক্ষণ পরে তার কান্নার আওয়াজ পেলাম। বুঝতে পারলাম আখি কেন কান্না করছে। আমি তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলাম, আপনার পাশে আমি সবসময় আছি, থাকবো, আর কান্না করতে হবে না। আমি তো আছি নাকি? আপনার কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। আখি তখন আমার ঠোঁট জোড়া দখল করে নিল। তারপর আমি আখিকে নিয়ে হারিয়ে গেলাম এক অজানা রাজ্যে। আর এইভাবেই না হয় চলতে থাকুক আমাদের মিষ্টি ভালোবাসার গল্পগুলো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।